হ্যালো স্টুডেন্টস, আজ আবারও একটি জিকে প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস সেটে সমস্ত বিষয় থেকেই প্রশ্ন রাখা হয়েছে। এই ক্লাসটি সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই হেল্পফুল হবে। এই ক্লাসে আপাত দৃষ্টিতে 10টি পিওয়াইকিউ বেসড প্রশ্ন রয়েছে, যার মধ্যে অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হবে। এই 10টি প্রশ্ন সর্বপ্রথম তোমরা আনসার দেওয়ার চেষ্টা করবে এবং সেই আনসারের সাথে আমার আনসারকে মিলিয়ে নেবে, এবং এই 10-এর মধ্যে তোমাদের কত স্কোর হচ্ছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। শুরু করছি আজকের আলোচনার প্রথম প্রশ্ন। শিখ ধর্মের নবম শিখ গুরু কে ছিলেন? অপশন বলছে গুরু নানক, অপশন বি গুরু রামদাস, অপশন সি গুরু তেগ বাহাদুর, অপশন ডি গুরু গোবিন্দ সিং। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুরু তেগ বাহাদুর। এরকম শিখ ধর্মের 10 জন শিখ গুরু ছিল। এই প্রশ্নে চেয়েছে নবম শিখ গুরু। আপকামিং কোনো এক্সামে চাইতেই পারে যে পঞ্চম শিখ গুরু কে ছিল। তাই আমাদের এই শিখ ধর্মের 10 জন শিখ গুরুর নাম আমাদের সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে। কোন টাইম পিরিয়ডে ছিল তত কিছু জানার প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদের প্রথম থেকে 10 জন শিখ গুরু যারা ছিল তাদের সিকোয়েন্স অনুযায়ী নামগুলো মাথায় রাখতে হবে। সর্বপ্রথম শিখ গুরু অর্থাৎ শিখ ধর্মের প্রথম শিখ গুরু কে ছিল? গুরু নানক। দ্বিতীয় শিখ গুরু কে ছিল? গুরু অঙ্গদ। তৃতীয় শিখ গুরু কে ছিল? গুরু অমর দাস। চতুর্থ শিখ গুরু কে ছিল? গুরু রামদাস। পঞ্চম শিখ গুরু কে ছিল? গুরু অর্জুন সিং। ষষ্ঠ শিখ গুরু কে ছিল? গুরু হরগোবিন্দ। সপ্তম শিখ গুরু কে ছিল? গুরু হর রায়। অষ্টম শিখ গুরু কে ছিল? গুরু হর কিষান। নবম শিখ গুরু কে ছিল? গুরু তেগ বাহাদুর। দশম শিখ গুরু কে ছিল? গুরু গোবিন্দ সিং। তাহলে তোমরা যদি এই সিকোয়েন্সটা পুরো মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু নবমের জায়গায় দশম চাইলেও আনসার করতে পারবে, পঞ্চম শিখ গুরু চাইলেও আনসার করতে পারবে। এবার এই প্রশ্নে যে সমস্ত অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো থেকে কি কি প্রশ্ন তৈরি হতে পারে সেগুলো একটু দেখা যাক। আচ্ছা, প্রথম রয়েছে কি না গুরু নানক। আমি এই মাত্র বললাম গুরু নানক কি শিখ ধর্মের প্রথম শিখ গুরু, বা কি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে কাকে? এই গুরু নানককে। আর কি না গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেছিল? প্রিভিয়াস ইয়ার্সে প্রশ্ন এসেছে না, মাথায় রাখবো তালওয়ান্দি গ্রামে। কোথায়? তাল আন্দি গ্রামে। তাল আন্দি গ্রামে কিন্তু জন্মগ্রহণ করেন। আচ্ছা, তালওয়ান্দিটা বর্তমানে কোথায় পড়ছে? না বর্তমানে পাকিস্তানে কিন্তু এই তালওয়ান্দি গ্রামটা রয়েছে। আর কি করব না নানক জয়ন্তী কিন্তু আমরা পালন করি, অর্থাৎ শিখ ধর্মের মানুষের পাশাপাশি কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষেরাও কিন্তু নানক জয়ন্তী পালন করে থাকে। এই নানক জয়ন্তী কোন দিনে পালন করা হয়? মাথায় রাখার চেষ্টা করব কার্তিক মাসের যে পূর্ণিমা তিথি হয়, কার্তিক মাসের যে পূর্ণিমা তিথি, সেই পূর্ণিমা তিথি কিন্তু নানক জয়ন্তী হয়ে থাকে। নানক জয়ন্তী হয়ে থাকে। নানক জয়ন্তীটা কি না গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে কিন্তু নানক জয়ন্তী পালন করা হয়। এই যে এই নানক জয়ন্তীটা কিন্তু এসএসসি সিজিএল 2022-এর মেন এক্সামে এসেছিল। প্রশ্ন কেমন ছিল না বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেক কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে আমরা কোন দিনটা সেলিব্রেট করি? আনসার হয়ে যাবে গুরু নানক, এবং সেখানে কিন্তু অপশন ছিল যে নানক জয়ন্তী। হলো। আচ্ছা, আপাতত এই গুরু নানক থেকে আমরা এই 3টে পয়েন্ট জানলাম। আচ্ছা, এরপর আছে অপশন বি এ গিয়েছে রামদাস। আমি যখন প্রথম থেকে দশম শিখ গুরু সিকোয়েন্স অনুযায়ী বলছিলাম, তখন কিন্তু আমি বলেছিলাম গুরু রামদাস চতুর্থ শিখ গুরু ছিল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে শিখ ধর্মের চতুর্থ শিখ গুরু কে ছিল? গুরু রামদাস। আচ্ছা, আর কি না এই গুরু রামদাস থেকে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেটা কি না অমৃতসর যে শহরটা রয়েছে, পাঞ্জাবের অমৃতসর যে শহরটা রয়েছে, সেই শহরের কিন্তু প্রতিষ্ঠাতাকে না এই গুরু রামদাস কিন্তু প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, এই অমৃতসরে কি রয়েছে না স্বর্ণ মন্দির রয়েছে। কি রয়েছে? স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল কিন্তু
রয়েছে। আচ্ছা, এই স্বর্ণ মন্দিরটাকে আরো একটি নামে ডাকা হয় কি না হারমন্দির সাহিব। হারমন্দির সাহিব কিন্তু এই স্বর্ণ মন্দিরটাকে ডাকা হয়। আচ্ছা, আর কি করব না গুরু রামদাস থেকে এই অমৃতসরে কিন্তু একটি আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। তার নাম কি না গুরু রামদাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে গুরু রামদাস জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন রাজ্যে রয়েছে? আনসার হবে পাঞ্জাব। আর কোন সিটিতে রয়েছে? না অমৃতসর সিটিতে রয়েছে। হলো। আচ্ছা, এরপর আসি কি না তেগ বাহাদুর। তেগ বাহাদুর শিখ ধর্মের কততম শিখ গুরু ছিল? না নবম শিখ গুরু কিন্তু ছিল। আর এখান থেকে কি করব না খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই তেগ বাহাদুরকে কি বলা, কে হত্যা করেছিল? না মোগল সম্রাট ঔরঙ্গজেব কিন্তু হত্যা করেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা প্রিভিয়াস ইয়ার্সে এসেওছে যে তেগ বাহাদুরকে কোন মোগল সম্রাট হত্যা করেছিল? আনসার হবে কি ঔরঙ্গজেব। আচ্ছা, কেন হত্যা করেছিল? না ঔরঙ্গজেব কিন্তু ধর্মের দিক থেকে ছিল মুসলিম, আর তেগ বাহাদুর ধর্মের দিক থেকে কি ছিল? শিখ ধর্মের। ঔরঙ্গজেব জোরপূর্বক তেগ বাহাদুরকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করেন, কিন্তু তেগ বাহাদুর তা অস্বীকার করলে তেগ বাহাদুরকে কিন্তু ঔরঙ্গজেব হত্যা করেন। তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা দুটো তিনটে যত খুশি স্টার মার্কস লাগিয়ে দাও যে ঔরঙ্গজেব কাকে হত্যা করেছিল? নবম শিখ গুরু তেগ বাহাদুরকে। আচ্ছা, এবার আসি কি না গুরু গোবিন্দ সিং। সিকোয়েন্স অনুযায়ী যখন বলছিলাম তখন দশম শিখ গুরু বলেছিলাম কিন্তু গুরু গোবিন্দ সিং। আচ্ছা, গুরু গোবিন্দ সিং থেকে আর কি না মাথায় রাখবো খালসা বাহিনী প্রতিষ্ঠা করেন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে খালসা বাহিনী কে প্রতিষ্ঠা করেন? না গুরু গোবিন্দ সিং। কেন প্রতিষ্ঠা করেছিল? এই দেখো তেগ বাহাদুরকে হত্যা করলো কে? না ঔরঙ্গজেব হত্যা করলো। তেগ বাহাদুরেরই পুত্র ছিল কে? গুরু গোবিন্দ সিং। তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য সমস্ত শিখ সম্প্রদায়ের মানুষদেরকে একত্রিত করলেন এবং কি না মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ জাতিতে পরিণত করলো, অর্থাৎ খালসা বাহিনী প্রতিষ্ঠা করেছিল। তাহলে খালসা বাহিনী বলুক বা শিখদের যুদ্ধ জাতিতে পরিণত কে করেন? না দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং। আচ্ছা, আর একটা কি পয়েন্ট জানতে হবে কি না এই গুরু গোবিন্দ সিং কিন্তু পঞ্চক নীতির প্রবর্তক। পঞ্চক নীতি কিন্তু প্রবর্তন করেন। আচ্ছা, পঞ্চক নীতিটা কি? দেখো পরীক্ষায় শুধুমাত্র আসবে যে পঞ্চক নীতি কে প্রবর্তন করেছিল, আনসার হবে গুরু গোবিন্দ সিং। কিন্তু আমি বোঝানোর জন্য বলছি যে পঞ্চক বিষয়টা কি না গুরু গোবিন্দ সিং শিখ ধর্মের সমস্ত অনুগামীদের জন্য 5টি নীতি পালনের কথা বলেন, অর্থাৎ 5টা নীতি পালন করতে হবে সমস্ত শিখ ধর্মের মানুষদেরকে। ওই 5টি নীতিকে এ করতে বলা হয় পঞ্চক নীতি। 5টা নীতি কি? আচ্ছা, এটা লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র লিখে রাখো যে পঞ্চক নীতি গুরু গোবিন্দ সিং প্রবর্তন করেছিল। পঞ্চক নীতিটি কি না এক হচ্ছে কেস। পঞ্চকের মধ্যে এক হচ্ছে কি না কেস। কেস কি না গুরু গোবিন্দ সিং মনে করতেন যে কেস বা চুল হলো ভগবানের দেওয়া, অর্থাৎ সভ্যতার জন্য আমাদের চুল রাখা প্রয়োজন, অর্থাৎ চুল কাটা চলবে না। তাহলে পঞ্চকের মধ্যে একটি হলো কি কেস, 2 হচ্ছে কি না কড়া। কড়া বা বালা, আমরা ছেলেরা বালা পরি না, ওই অ্যাকচুয়ালি বালা কেসটা এসছে কিন্তু কোথা থেকে না শিখদের থেকে। তোমরা দেখবে শিখ লোকেরা কিন্তু হাতে বালা পরে থাকে। কেন না এই পঞ্চক নীতির মধ্যে একটি নীতি হচ্ছে কড়া বা বালা, অর্থাৎ শিখ সম্প্রদায়ের মানুষদেরকে কিন্তু বালা পড়তে হয় গুরু গোবিন্দ সিং এর মত অনুসারে। আর কি আছে কঙ্গা, অর্থাৎ কি না কাঠের চিরুনি ব্যবহার করার কিন্তু কথা বলা হয়েছে পঞ্চক নীতিতে। তাহলে তিনটে কি কি পেলাম? কেস পেলাম, কি কি পেলাম? একটা হচ্ছে কেস, আচ্ছা আর একটা হচ্ছে কি না কড়া, আর একটা কি পেলাম না কঙ্গা, আর একটা কঙ্গা বা কি কাঠের চিরুনি। আচ্ছা, আর একটা কি না কচ্ছা। কি কচ্ছা, অর্থাৎ কি না এই কচ্ছাটা হচ্ছে কিন্তু বিশেষ ধরনের অন্তর্বাস, বিশেষ ধরনের এক ধরনের পোশাক হচ্ছে কচ্ছা। আর একটা কি না কৃপান। কৃপানটা কি না ছোট তলোয়ার, অর্থাৎ নিরাপত্তার জন্য কিন্তু গুরু গোবিন্দ সিং বলেছিল যে প্রত্যেকের কাছে
ছোট ছোট তলোয়ার রাখবে। এজন্য তোমরা দেখবে, হয়তো শুনেছো যে শিখ সম্প্রদায়ের মানুষের কাছে কি না একটা ছোট তলোয়ার থাকে বা ছোট ছুরি বা টাইপের কোনো একটা অস্ত্র থাকে। কেন না, এটা গুরু গোবিন্দ সিং মত অনুসারে যে পঞ্চক নীতি বলেছিল তার মধ্যে কিন্তু একটি অংশ হচ্ছে এই কৃপান বা ছোট তরবারি। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন কি বলছে দেখি। বলছে অষ্টমুদি হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই বিভিন্ন রাজ্যে বিভিন্ন হ্রদ রয়েছে, পরীক্ষাতে কোনো একটি হ্রদ তুলে দেয়, দিয়ে বলে কি না এটা কোন রাজ্যে অবস্থিত। তোমাদের মনে প্রশ্ন জাগবে, তাহলে ভারতেতে অসংখ্য হ্রদ রয়েছে, আমাদেরকে এত হ্রদ করতে হবে? কখনোই না। স্ট্র্যাটেজি অনুযায়ী পড়ো, যে সমস্ত হ্রদগুলো কোনো না কোনো দিক থেকে খুব গুরুত্বপূর্ণ সেই সমস্ত হ্রদগুলোকেই কিন্তু আমাদেরকে পড়তে হবে। তাহলে বুঝবে কিভাবে যে এই হ্রদগুলো গুরুত্বপূর্ণ আর এই হ্রদগুলো গুরুত্বপূর্ণ নয়? প্রিভিয়াস 5 বছরের প্রশ্ন দেখো, তাহলেই বুঝতে পারবে কোন লেভেল থেকে হ্রদগুলোকে তুলে নিয়ে এসছে। এই যে প্রশ্নটা রয়েছে, এই 4টে রাজ্যতে কোন কোন হ্রদগুলি রয়েছে আমি ডিটেলসে আলোচনা করছি। তাহলে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দাও যে অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত। অপশন এ রাজস্থান রাজ্য, অপশন বি কেরালা, অপশন সি অন্ধ্রপ্রদেশ, নাকি অপশন ডি উত্তরাখণ্ড। কি হবে? এই প্রশ্নের উত্তর হবে কিন্তু কেরালা রাজ্যে অবস্থিত অষ্টমুদি হ্রদ। আচ্ছা, তাহলে এবার দেখবো কেরালাতে কোন কোন হ্রদগুলো রয়েছে। সর্বপ্রথম দেখব কেরলাতে একটি গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে কি ভেম্বানদ। ভেম্বানদ হচ্ছে কি না একটি গুরুত্বপূর্ণ হ্রদ, এবং এটা কিন্তু ভেম্বানদ কয়ালও বলা হয়ে থাকে। ভেম্বানদ কয়ালও বলা হয়ে থাকে বা ভেম্বানদ হ্রদ বলা হয়ে থাকে, যেটি কোথায় অবস্থিত? এই কেরল রাজ্যে অবস্থিত। আচ্ছা, এটি কেন গুরুত্বপূর্ণ না ভারতের মধ্যে লংগেস্ট অর্থাৎ কি না দীর্ঘতম হ্রদ। যদি বলা হয় ভারতের দীর্ঘতম হ্রদ, আর দীর্ঘতম মানে কি লম্বায় বড়, দীর্ঘতম হ্রদ কি ভেম্বানদ, যেটি কেরল রাজ্যে অবস্থিত। আচ্ছা, আর কি কি রয়েছে না শাস্তাম কোট্টা। কি শাস্তাম কোট্টা? শাস্তাম কোট্টা হ্রদ কোথায় রয়েছে না এই আমার কেরল রাজ্যে রয়েছে। আচ্ছা, শাস্তাম কোট্টাটা কেন ইম্পর্টেন্ট না শাস্তাম কোট্টাটা কিন্তু একটি রামসর সাইটের তকমা পেয়েছে, তাই শাস্তাম কোট্টাটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ হ্রদ যেটি রয়েছে কেরালায় রয়েছে। আর কি রয়েছে না গুরুত্বপূর্ণ একটা রয়েছে পুন্নামাডা। কি পুন্নামাডা হ্রদ। আচ্ছা, এই হ্রদটা কেন গুরুত্বপূর্ণ না নেহেরু ট্রফি যে বোট রেস হয়, অর্থাৎ নৌকা চালানোর জন্য কিন্তু একটি ট্রফি যুক্ত কি দেওয়া হয় না নেহেরু ট্রফি। এই নেহেরু ট্রফি দেওয়া হয় কিসের জন্য না নৌ চালানোর জন্য, অর্থাৎ নৌ চালনা, অর্থাৎ নৌ চালনার জন্য কিন্তু দেয়া হয় এই নেহেরু ট্রফি। সেটা কিন্তু এই পুন্নামাডা হ্রদেতেই কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এই হ্রদে কখন নৌকা খেলাটা হয় না আগস্ট মাস করে হয়। এখন জুলাই মাস, আগস্ট মাস করে কিন্তু হবে এই পুন্নামাডা হ্রদেতেই নৌ চালানো যে নৌ খেলাটা হবে। আচ্ছা, এটা কেন হয় না ডাব্লিউবি প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন এসেছে যে ওনাম উৎসব কেরলাতে হয় না ওনাম উৎসব, এই ওনাম উৎসবের কিন্তু একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হচ্ছে এই নৌচালনা। এই নৌচালনা কোথায় হয় না পুন্নামাডা হ্রদটাতে হয়, তাই এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, কেরল থেকে আর কিছু সেরকম করার প্রয়োজন নেই। এবার আসি অপশন এ। অপশন এ তে কি রয়েছে সম্বর হ্রদ। সম্বর হ্রদ কোথায় রয়েছে না রাজস্থান রাজ্যে রয়েছে। আর কি রয়েছে না পাঁচপদ্ম। কি পাঁচপদ্ম হ্রদ কোথায় রয়েছে এই রাজস্থানে রয়েছে। আর কি রয়েছে পিকোলা রয়েছে। পিকোলা হ্রদ কোথায় রয়েছে না এই রাজস্থানে রয়েছে। আর কি না দুধওয়ানা হ্রদ রয়েছে। দুধওয়ানা হ্রদ, দুধওয়ানা হ্রদ কোথায় রয়েছে তোমার এই রাজস্থানে। আর কি না ফতে সাগর, ফতে সাগর হ্রদ কোথায় রয়েছে এই তোমার রাজস্থানে। আরেকটা রয়েছে জয়সামন্দ। জয়সামন্দ এই হ্রদগুলো কিন্তু রয়েছে কোন রাজ্যে রাজস্থান রাজ্যে রয়েছে। আচ্ছা, সম্বর থেকে কি করব না মাথায় রাখবো ভারতের বৃহত্তম বৃহত্তম অন্তর্দেশীয়, অর্থাৎ দেশের মধ্যেই কিন্তু অন্তর্দেশীয় হ্রদ যদি বলা হয় অন্তর্দেশীয় লবণাক্ত হ্রদ, অন্তর্দেশীয়
লবণাক্ত হ্রদ হচ্ছে এই সম্বর, যেটি রাজস্থান রাজ্যে অবস্থিত। আচ্ছা, রাজস্থান রাজ্যের একটি শহর রয়েছে কি না উদয়পুর শহর রয়েছে, তাই তো? উদয়পুর, যাকে কি বলা হয়ে থাকে? হোয়াইট সিটি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে, ভারতের সাদা শহর বলা হয়ে থাকে। এই উদয়পুরকে কিন্তু আরো একটা নামে ডাকা হয় কি না হ্রদের শহর বা হ্রদের দেশ বা হ্রদের শহর বলা হয় কাকে? এই রাজস্থানের উদয়পুর শহরকে। আচ্ছা, এরপর আসি কি না অপশন বি এ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কি কি রয়েছে না কোলেরু হ্রদ রয়েছে। কোন হ্রদ রয়েছে? কোলেরু হ্রদ, গুরুত্বপূর্ণ একটি হ্রদ কোলেরু হ্রদ। আচ্ছা, কোলেরু হ্রদটা দুটি নদীর মধ্যবর্তীতে রয়েছে, কি কি না কৃষ্ণা নদী এবং কি ও গোদাবরী নদী। দক্ষিণ ভারতের দুটি নদী কি কৃষ্ণা এবং গোদাবরী। গোদাবরী দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী, আর কৃষ্ণা নদী কি না দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। এই দুটি নদীর মাঝখানে রয়েছে কি কোলেরু হ্রদ রয়েছে। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে, কি হ্রদ রয়েছে না পুলিকট হ্রদ। পুলিকট হ্রদ কোথায় রয়েছে? এই অন্ধ্রপ্রদেশে রয়েছে। অ্যাকচুয়ালি এই পুলিকট হ্রদটা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু দুটি রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে রয়েছে, কিন্তু অন্ধ্রপ্রদেশকেই কিন্তু ধরা হয় যে পুলিকট রাজ্যে রয়েছে। পুলিকটটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে, কিন্তু পরীক্ষায় যদি অন্ধ্রপ্রদেশ অপশন না থাকে, যদি তামিলনাড়ু থাকে, তখন আমরা তামিলনাড়ু আনসার করব। আর যদি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু থাকে, তখন কিন্তু আমরা অন্ধ্রপ্রদেশকে বেশি প্রায়োরিটি দেবো। আচ্ছা, এরপর আসি কি না উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কি কি রয়েছে? মাথায় রাখো, তাল রিলেটেড যে সমস্ত শব্দগুলি রয়েছে সবগুলোই কিন্তু উত্তরাখণ্ডে রয়েছে। আচ্ছা, যেমন কি কি না সাততাল। সাততাল কোথায় রয়েছে? সাততাল হল উত্তরাখণ্ডে। আচ্ছা, ভীমতাল। ভীমতাল কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। আচ্ছা, পুনতাল কোথায় রয়েছে? না উত্তরাখণ্ডে। আচ্ছা, আর কি কি রয়েছে না নৈনিতাল। নৈনিতাল কোথায় রয়েছে? এই উত্তরাখণ্ড। অর্থাৎ এই তাল শব্দগুলো দেখছো না, এই তাল মানেই কি তোমার হ্রদ। তাল মানেই বোঝায় কি হ্রদকে বোঝায়। এছাড়া আরো কি কি রয়েছে? রূপকুণ্ড হ্রদ। রূপকুণ্ড, রূপকুণ্ড হ্রদ কোথায় রয়েছে? না উত্তরাখণ্ডে। আর কি না হেমকুণ্ড। রূপকুণ্ড এবং হেমকুণ্ড এই দুটি হ্রদও কিন্তু কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে রয়েছে। আচ্ছা, তাহলে তাল রিলেট পাওয়া মানেই আমি করে দেবো আনসার উত্তরাখণ্ড, কিন্তু একটি এক্সেপশন রয়েছে। ওই এক্সেপশনটা থেকে প্রশ্ন দেবে কি না চন্দ্রতাল। চন্দ্রতাল, এই যে এখানেও দেখো তাল ওয়ার্ডটা রয়েছে, কিন্তু এই চন্দ্রতাল হ্রদটা কিন্তু উত্তরাখণ্ডে নেই। আছে কোন রাজ্যে? না হিমাচল প্রদেশে আছে। তাহলে তাল পেয়ে যাওয়া মানে আমি কি করে দেবো উত্তরাখণ্ড। এক্সেপশন চন্দ্রতাল যদি দেয়, তখন কিন্তু আনসার হবে আমার কি হিমাচল প্রদেশ। হয়েছে। নেক্সট প্রশ্নে যাই। যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। নেক্সট প্রশ্ন দেখা যাক কি আছে। বলছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয়, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় কত তারিখে? অপশন এ ৩রা জানুয়ারি, অপশন বি ২১শে জুন, অপশন সি ২২শে ডিসেম্বর, অপশন ডি ৪ঠা জুলাই। কি হবে? দূরত্ব কিন্তু সব থেকে বেশি হয় বলেছে, কি হবে আনসার? না এই ৪ঠা জুলাই কিন্তু দূরত্ব সব থেকে বেশি হয়, অর্থাৎ পৃথিবী এবং দূরত্বের মধ্যে, পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সর্বাধিক হয় এই ৪ঠা জুলাই। আচ্ছা, এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কখনো কম হয়, কখনো বেশি হয়। কেন এই কম বা বেশি হয়? দেখো, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার চারিদিকে ঘুরছে এবং তার কক্ষপথটা কেমন ইলিপ্টিক্যাল, অর্থাৎ উপবৃত্তাকার, বৃত্তাকার নয়। যদি বৃত্ত হতো তাহলে কি না সূর্যকে যদি কেন্দ্র ধরে নিতাম, তাহলে কেন্দ্র থেকে কিন্তু সমস্ত অংশের ব্যাসার্ধই কিন্তু সমান হতো। যেহেতু উপবৃত্তাকার, তাহলে কখনো কখনো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কম হয়, আর কখনো কখনো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু বেশি হয়। এই দেখো, ধরো এখানে যদি পৃথিবীটা থাকতো, তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যতটা হচ্ছে, পৃথিবীটাকে যদি এই অবস্থানে নিয়ে আসি, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কি একই হচ্ছে?
এক হচ্ছে না, কমে যাচ্ছে। তাই সেরকম সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এমন একটি পার্টিকুলার দিন রয়েছে যেখানে দূরত্ব সর্বাধিক হয়। সেই দিনটা কত? 4 জুলাই। এই অবস্থানটাকে, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব যখন সর্বাধিক হবে, এই অবস্থানটাকে কিন্তু একটি স্পেসিফিক নাম দেওয়া হয়, কি না অপসূর অবস্থান। কি বলা হয়? অপসূর অবস্থান। তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক না দিয়ে প্রশ্নটা এভাবেও দিতে পারে যে অপসূর অবস্থান কত তারিখে লক্ষ্য করা হয়। সেটা হয়ে যাবে কি না 4 জুলাই। আচ্ছা, আর কি না এই সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয়। দূরত্ব কত হয়? আমরা এমনিতে জানি কি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিমি। আচ্ছা, এই সময় দূরত্ব হয় কত না 15 কোটি 20 লক্ষ কিমি কিন্তু এই সময়তে দূরত্ব হয় সূর্য এবং পৃথিবীর মধ্যে। তাহলে কত দূরত্ব হয়? 15 কোটি 20 লক্ষ কিমি। আচ্ছা, এরপর আসি ঠিক এর বিপরীত অবস্থান কি না 3রা জানুয়ারিতে যেটা হয় সেটাকে বলা হয়ে থাকে অনুসূর অবস্থান। এটিকে বলা হয় অনুসূর অবস্থান, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বনিম্ন হয়। আচ্ছা, দূরত্ব কত হয় না 14 কোটি 70 লক্ষ। কত হয়? 14 কোটি 70 লক্ষ কিমি কিন্তু দূরত্বটা হয়ে থাকে এই অনুসুর অবস্থানের সময়। বলে রাখি 3রা জানুয়ারি পরীক্ষার অপশনে না দিয়ে যদি 4ঠা জানুয়ারি বা 2রা জানুয়ারি দেয় সেগুলোও হবে, অর্থাৎ আলটিমেটলি 3রা জানুয়ারি থেকে হতে পারে অপশনে 2রা জানুয়ারি দিয়েছে বা 4ঠা জানুয়ারি দিয়েছে, ওই এক প্লাস মাইনাস কিন্তু হতে পারে। ঠিক একইভাবে কিন্তু অপসূরটাও একই অবস্থান, অর্থাৎ 4ঠা জুলাই থেকে 3রা জুলাইও হতে পারে বা 5ই জুলাইও কিন্তু হতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট আমরা জানবো 3রা জানুয়ারি হচ্ছে কি অনুসুর অবস্থান, 4ঠা জুলাই হচ্ছে কি না অপসূর অবস্থান। এই দুটো গেল। আচ্ছা, এই যে 21শে জুন আর 22শে ডিসেম্বরও কিন্তু ভূগোলের ক্ষেত্রে অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে। কি না 21শে জুনটাকে বলা হয় কর্কট সংক্রান্তি। কি বলা হয়? কর্কট সংক্রান্তি। কর্কট সংক্রান্তি তাহলে কোন দিনটাই হয় না 21শে জুন তারিখে হয়। কি হয় না আমরা জানি, ধরো এটা একটা সূর্য, এটা ধরো পৃথিবী, পৃথিবীর এটা নিরক্ষরেখা, এটা কর্কটক্রান্তি রেখা, এটা মকরক্রান্তি রেখা। আচ্ছা, সূর্য আছে এখানে। আমরা একটা পড়েছি যে রবি মার্ক। রবি মার্ক কি না আমরা জানি যে পৃথিবী কিন্তু মুভমেন্ট করছে, সূর্য কনস্ট্যান্ট রয়েছে, কিন্তু এই রবি মার্কে বলা হয় যে সূর্য উত্তরায়ণ দক্ষিণায়ন হচ্ছে, পৃথিবী কনস্ট্যান্ট রয়েছে। অর্থাৎ আমরা যেটা রবি মার্ক বলি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। আমরা রবি মার্কে কি বলি? রবি মার্কে বলি যে সূর্য উত্তরায়ণ দক্ষিণায়ন হচ্ছে, কিন্তু সূর্য তো উত্তরায়ণ দক্ষিণায়ন হয় না। অ্যাকচুয়ালি হয় পৃথিবীর, অর্থাৎ পৃথিবী একটু ওপরের দিকে উঠে যায়, আদারওয়াইজ পৃথিবী একটু নেমে যায়। এই বিষয়টাকে রবি মার্ক বলা হয়। তাহলে রবি মার্গে কি, ধরো এখানে সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। দুটো দিন হয়, একটা 21শে মার্চ হয় যেটাকে মহাবিষুব বলা হয়, আর একটা কি হয় না 23শে সেপ্টেম্বর হয়। এই 21শে মার্চের পর কিন্তু সূর্য একটু 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 উপরের দিকে উঠতে থাকে, দিয়ে এই অবস্থানে চলে আসে। এই অবস্থানটা কবে আসে না 21শে জুন, যেটা অপশন দিয়েছে। এই দিন কি হয় না সূর্য কর্কট কান্তি রেখার ওপর কিন্তু লম্বভাবে কিরণ দেয়, তাই এটাকে বলা হয় থাকে কর্কট সংক্রান্তি বলা হয়। অর্থাৎ কি না 21শে জুনের পর কিন্তু সূর্য আর উপর দিকে উঠতে পারবে না, অর্থাৎ সূর্যর মানে ওঠার উপর দিকে ওঠার শেষ সীমা কোনটা না এই কর্কট কান্তি রেখা। এভাবে ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে যে সূর্যের উত্তরায়ণের এই যে ওপরের দিকে উঠছে বলে এটাকে বলা হয় উত্তরায়ণ, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা কবে? এই শেষ সীমাও কিন্তু 21শে জুন, এবং এই মকর সংক্রান্তিও কিন্তু 21শে জুন। আচ্ছা, ধরো এই সূর্য যেহেতু ওপরের দিকে উঠে গেছে, অর্থাৎ কি সূর্য কাদের এখতিয়ারে চলে এসেছে? উত্তর গোলার্ধে। তাহলে সূর্য যেহেতু এখানে চলে এসেছে উত্তর গোলার্ধে, তাহলে এই দিনটাতে অর্থাৎ 21শে জুনে কি হবে বলতো না উত্তর গোলার্ধে দিনটা বড় হবে। উত্তর গোলার্ধে দিন বড় হবে, আর কি হবে? রাত কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে উত্তর গোলার্ধে দিন বড় ও রাত ছোট হয় কত তারিখে? আনসার হয়ে যাবে 21শে
জুন। আচ্ছা, উত্তর গোলার্ধে দিন বড় রাত ছোট যদি হয়, তাহলে দক্ষিণ গোলার্ধে কি হবে? দক্ষিণ গোলার্ধে তো সূর্য নেই, তাহলে কি এখানে সূর্য যেহেতু উত্তর গোলার্ধে আছে, তাহলে দক্ষিণ গোলার্ধে 21শে জুন কি হবে? রাতটা সব থেকে বড় হবে আর দিনটা কি হবে? সব থেকে ছোট হবে। আবার 21শে জুনের পর আবার নামতে থাকছে, নামতে নামতে 23শে সেপ্টেম্বরে কি জলবিষুব হচ্ছে, দিয়ে নামতে 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 সূর্য আবার এই পজিশনে চলে আসলো। অর্থাৎ কি এই সময় কিন্তু মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। এই দিনটা কবে? না 22শে ডিসেম্বর। এটাকে বলা হয় মকর সংক্রান্তি। এই দিনটাকে কি বলা হয়? মকর সংক্রান্তি বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে সূর্য যেহেতু মকরক্রান্তি রেখায় চলে গেছে, তাহলে 22শে ডিসেম্বরে কি হবে? না দক্ষিণ গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে কি হবে? দিন বড় হবে কোন দিনে? এই 22শে ডিসেম্বর। আর রাত্রি কি হবে? ছোট হবে কিন্তু এই 22শে ডিসেম্বর। এখান থেকে নানা প্রশ্ন আসতে পারে যে সূর্যের দক্ষিণায়নের শেষ সীমায় পৌঁছায় কবে? সূর্যের দক্ষিণায়ন হতে হতে, দক্ষিণায়ন মানে দক্ষিণ দিকে নামছে, শেষ সীমায় পৌঁছাচ্ছে কবে? 22শে ডিসেম্বর। তাহলে আনসার হবে কিন্তু 22শে ডিসেম্বর। সূর্যের উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায় কবে? উত্তরায়ণ মানে উপরের দিকে উঠছে, কবে হবে? না 21শে জুন হবে। ঠিক আছে। আর 23রা জানুয়ারি কি? না অনুসুর অবস্থান। আর 4ঠা জুলাই হচ্ছে অপসুর অবস্থান। যদি এই কনসেপ্টটা তোমাদের বুঝতে অসুবিধা হয়, অর্থাৎ এই সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন অর্থাৎ পুরো রবিমার্ক বিষয়টা, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কোনো একটি ছোট্ট ভিডিও 5 থেকে 10 মিনিটের মধ্যে এই যে সূর্যের অবস্থানগুলো কি হয়, উত্তরায়ণ তো কতদিন চলে, সুমেরু প্রভা কি, কুমেরু প্রভা কি, একটা স্পেশালিস্ট ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি আছে দেখি। বলছে কোন ক্ষেত্রে একটি পদার্থ কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়? কোন ক্ষেত্রে, অর্থাৎ এই 4টে পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিতে একটি কঠিন পদার্থ সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়? অপশন দিয়েছে এ ঊর্ধ্বপ্লাতন প্রক্রিয়া, অপশন বি ঘনীভবন বা কন্ডেনসেশন প্রক্রিয়া, নাকি বাষ্পীভবন প্রক্রিয়া, নাকি কঠিনীভবন প্রক্রিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? না ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। বিষয়টা কেমন? ধরো, এই বাস্তব এক্সাম্পল দিয়ে বলছি। তোমার কাছে একটি বরফ খণ্ড রয়েছে, তোমার কাছে কি রয়েছে? বরফ খণ্ড। সেইটাতে কি না তুমি তাপ দিচ্ছ, সেইটাতে তুমি তাপ কি দিচ্ছ, তাহলে বরফটা কি হয়ে যাবে? বরফটা গলে জল হয়ে যাবে না? তাই তো, জল হয়ে গেল। আবার জলের ওপর তুমি কি না আবার তুমি তাপ দিচ্ছ, জলের ওপর যখনই তুমি তাপ আরো দেবে, তখন কি হয়ে যাবে? সেটা কিন্তু বাষ্প হয়ে যাবে। তাই তো। আচ্ছা, বরফটা কি? বরফটা কঠিন রূপ, তাই তো, বরফটা কঠিন রূপ। জলটা কি রূপ? জলটা তরল রূপ। আচ্ছা, বাষ্পটা কি না গ্যাসীয় রূপ, গ্যাসীয় রূপ। আচ্ছা, আবার তুমি যদি রিভার্স করো কি হবে? না বাষ্প থেকে যদি তুমি তাপটাকে হটিয়ে দাও, অর্থাৎ তাপটাকে কমিয়ে দিলে, তখন কি হয়ে যাবে বলো তো? বাষ্প থেকে কিন্তু আবার জলে চলে আসবে। আবার জলটাকে আবার তাপ যদি কমিয়ে নাও, তাহলে কি হয়ে যাবে? আবার কিন্তু সেটা বরফে পরিণত হয়ে যাবে। অর্থাৎ পদার্থের অবস্থার পরিবর্তন তাপের প্রভাবে এভাবে হয়ে থাকে। প্রথমে কঠিন, কঠিন থেকে যাবে কিসে? তরলে, তরল থেকে যাবে গ্যাসীয়, আবার রিভার্সে যদি করা হয় গ্যাসীয় থেকে তরল, তরল থেকে কিন্তু কঠিনে আসবে। কিন্তু বলছে কি কঠিন অবস্থা থেকে, অর্থাৎ এই কঠিন থেকে সরাসরি গ্যাসীয় যে যায়, সেই পদ্ধতির নাম কি? অর্থাৎ এই জল বা তরল অবস্থাটা কিন্তু পুরো স্টেপ জাম্প করে দেয়, সেই পদ্ধতিটাকে বলা হয় ঊর্ধ্বপাতন বলা হয়ে থাকে। এক্সাম্পল কি কি হবে? ঊর্ধ্বপাতন কোন কোন পদার্থের দেখা যায়? না সব থেকে ইম্পর্টেন্ট কর্পূর, কর্পূর, তাই তো, কর্পূর। কর্পূরটা কেমন? না দেখবে পুজোর সময় সন্ধ্যা আরতির সময় আমরা কর্পূরটা রাখি, সেই কর্পূরটা কিন্তু কঠিন থেকে উড়ে চলে যায়, দিয়ে আর আমরা দেখতে পাই না, অর্থাৎ গ্যাস অবস্থায় পরিণত হয়ে যায়। তাহলে কঠিন থেকে আগে তরল হওয়ার কথা ছিল, তারপর গ্যাসে যাওয়ার কথা ছিল, কিন্তু এরকম বিষয়টা হয় না, কর্পূর থেকে ডিরেক্টলি একবারে চলে যায় গ্যাসে। আবার কি না ন্যাপথলিন, ন্যাপথলিন কি হয় না আমরা যখন আলমারিতে ন্যাপথলিনটা দিই, সেটা কঠিন অবস্থায় রাখি, কিছুদিন পর কিন্তু দেখি ন্যাপথলিনটা দেখতে পাই না, জল কিন্তু হয় না। অর্থাৎ খোলা বাতাসে রাখলে কি হবে না সেটা হচ্ছে কঠিন থেকে একবার ডিরেক্টলি গ্যাসীয় অবস্থায় মুভ করবে। আর কি কি রয়েছে? না নিশাদল, নিশাদল রয়েছে, এবং কি আয়োডিন রয়েছে। নিশাদল এবং আয়োডিন এই সমস্ত পদার্থগুলো কিন্তু কি সরাসরি কঠিন থেকে
একবারে গ্যাসে পরিণত হয়ে যায়। এই পদ্ধতিটাকেই বলা হয় ঊর্ধ্বপাতন পদ্ধতি। কেপি প্রিলিমসে সম্ভবত বা ডাব্লিউপি প্রিলিমসে এরকম একটা প্রশ্ন এসেছিল যে ঊর্ধ্বপাতন দেখা যায় কোন পদার্থের। এই চারটি পদার্থের নাম কিন্তু আমাদের জানতে হবে যে এই চারটি পদার্থের ঊর্ধ্বপাতন দেখা যায়, অর্থাৎ সরাসরি কঠিন থেকে কিন্তু গ্যাসে অবস্থার স্থানান্তর ঘটে। আচ্ছা, এরপর আসি অপশন বি এ কি ঘনীভবন বা কনডেনসেশন। এই যে দেখো, বাষ্পটা থেকে যখনই আমি তাপকে সরিয়ে নেব বা তাপ কমিয়ে নেব, হ্যাঁ, তখন কি হয় বলতো, বাষ্পটা আস্তে 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 জলকণায় পরিণত হয়ে যাবে না? ঠিক যেমন জলীয় বাষ্প থেকে কি জলকণায় পরিণত হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় ঘনীভবন বা কনডেনসেশন। তাহলে ঘনীভবনের কি হবে বিষয়টা, না বাষ্প থেকে অর্থাৎ গ্যাস থেকে কিসে মুভ করবে, গ্যাস থেকে তরলে কিন্তু, অর্থাৎ বাষ্প বা গ্যাস থেকে তরলে মুভ করবে, সেই প্রক্রিয়াটাকে বলা হবে ঘনীভবন। আচ্ছা, বাষ্পীভবন কি, না বাষ্পীভবন মানে বাষ্প, ভবন মানে কি প্রক্রিয়াগুলোকে মেনলি বলা হয় থাকে ভবন। বাষ্পীভবন কি বাষ্প হওয়ার প্রক্রিয়াকে, তাহলে বাষ্প কিসে হয়, তরল থেকে গ্যাসে যাবে, তাই তো, জল থেকে কি হয়ে যায়, জল থেকে গ্যাস হয়ে যায়, অর্থাৎ জল থেকে বাষ্প হয়ে যায়, তাহলে তরল থেকে গ্যাসে রূপান্তর হওয়ার যে পদ্ধতি সেটাকে বলা হবে কি, না বাষ্পীভবন। আচ্ছা, এরপর আছে কঠিনীভবন, মানে কি কঠিন হবে, সলিড হবে। তাহলে সলিড কি, না জল থেকে কি হয়ে যায়, জলকে যদি তাপ কমিয়ে দিই তাহলে জল থেকে কি হয়, বরফ হয়ে যায় না? এই অর্থাৎ কি তরল থেকে কঠিনে যখন অবস্থা স্থানান্তর ঘটবে যে প্রক্রিয়ায়, সেটাকে বলা হবে কঠিনীভবন। আচ্ছা, আরেকটি জিনিস জানতে হবে যেটা পুনঃশীলী ভবন। পুনঃশীলী পুনঃশীলী ভবন সম্ভবত কেপির মেন এক্সামে এরকম একটা প্রশ্ন এসেছিল যে পুনঃশীলী ভবন কি, না পুনঃশীলী ভবন কি, না মাথায় রাখবে চাপের সাথে কিন্তু পদার্থের গলনাঙ্কের একটি সম্পর্ক রয়েছে। এই পুনঃশীলী ভবনে বলা হয়েছে যে বরফের ওপর যদি আমরা চাপ প্রয়োগ করি, সেই বরফটা কিন্তু গলে জলে পরিণত হয়ে যাবে। আবার যদি রিভার্সে ওই জলটা হয়ে গেছে, ওই জলটার থেকে যদি আমরা চাপকে আবার সরিয়ে নিই, তাহলে কিন্তু আবার কি বরফে পরিণত হয়ে যাবে। অর্থাৎ কি বরফ থেকে যদি আমরা চাপ দিই তাহলে কি হবে, জলে পরিণত হবে, বা চাপকে যদি সরিয়ে নিই সেই জলটা কিন্তু আবার কিন্তু বরফে পরিণত হয়ে যাবে। এই পদ্ধতিটাকে বলা হবে পুনঃশীলী ভবন। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখি কি বলছে। সংযুক্ত আরব আমিরশাহী দেশের রাজধানী হলো ইউএই, অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটসের রাজধানী কোনটি? অপশন এ রিয়াদ, অপশন বি মাদ্রিদ, অপশন সি বার্ন, অপশন ডি আবুধাবি। কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, হয়ে যাবে আবুধাবি। আচ্ছা, ইউএই আর সৌদি আরবের মধ্যে রাজধানীর মধ্যে অনেকের গুলিয়ে যায়। মাথায় রাখবো যে ইউএই এর রাজধানী কি, আবুধাবি, অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস এর রাজধানী হচ্ছে আবুধাবি। এবং ইউএই এর মুদ্রা বা কারেন্সির নাম কি, না দিরহাম। দিরহাম হলো কি ইউএই এর মুদ্রা বা কারেন্সির নাম। আর এই যে রিয়াদ দেখছো অপশনে, এই রিয়াদটা হচ্ছে সৌদি আরবের রাজধানী। সৌদি আরবের রাজধানীর নাম কি, না রিয়াদ। এবং এই সৌদি আরবের যে মুদ্রাটা প্রচলিত বা কারেন্সির নাম কি, মাথায় রাখবো রিয়াল। কি, রিয়াল হচ্ছে সৌদি আরবের মুদ্রা বা কারেন্সি, কিছুই নয়। রিয়াদ রয়ে হর্ষই, রিয়াল রয়ে হর্ষই, তাহলে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং সৌদি আরবের কারেন্সি বা মুদ্রা হলো রিয়াল। আচ্ছা, অপশন বি এ দেখছি মাদ্রিদ। মাদ্রিদ কোন দেশের রাজধানী, না স্পেনের রাজধানী। স্পেন, স্পেনের রাজধানী কি মাদ্রিদ। এবং এখানের মুদ্রা কি, অর্থাৎ স্পেনের মুদ্রার নাম কি, না ইউরো। স্পেনের মুদ্রার নাম কি, ইউরো হলো কিন্তু স্পেনের মুদ্রার নাম। আচ্ছা, অপশন ডি সি এ যায় কি বলছে, বার্ন। বার্ন কোন দেশের রাজধানী, না সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে কি বার্ন। এবং এই সুইজারল্যান্ডের যে মুদ্রাটা রয়েছে, মুদ্রার নাম কি, মুদ্রার নাম হচ্ছে সুইস ফ্রাঙ্ক। সুইস ফ্রাঙ্ক হলো সুইজারল্যান্ডের মুদ্রা বা ফ্রাঙ্ক। হ্যাঁ, মুদ্রা বা কারেন্সির নাম হচ্ছে সুইস ফ্রাঙ্ক। হয়েছে।
আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখি। বলছে হাঁপানি উপশমের জন্য ওষুধ হিসাবে কোনটি ব্যবহার করা হয়? হাঁপানি উপশমের জন্য ওষুধ হিসাবে কোনটি ব্যবহার করা হয়? অপশন এ মরফিন, অপশন বি রেসারপিন, অপশন সি ডাটুরিন, অপশন ডি কুইনাইন। কি হবে? হাঁপানি রোগের উপশমের জন্য ডাটুরিন উপক্ষারটি ব্যবহার করা হয়। আচ্ছা, এই ডাটুরিনটি কোথায় পাওয়া যায়? না ধুত্র গাছ থেকে পাওয়া যায়। ধুত্র গাছ থেকে কিন্তু এই ডাটুরিন পাওয়া যায়। আচ্ছা, ধুত্র গাছের কোন অংশে পাওয়া যায়? মাথায় রাখবো পাতায় পাওয়া যায় ও ফল, ফল ও পাতায় কিন্তু পাওয়া যায় ডাটুরিন উপক্ষারটি। আচ্ছা, অপশন এ আসি মরফিন। মরফিন কোথায় পাওয়া যায়? না আফিম গাছ। কোথায়? আফিম গাছে কিন্তু পাওয়া যায় এই মরফিন। আফিম গাছের কোথায় পাওয়া যায়? না কাঁচা ফলত্বক। কাঁচা ফলত্বকে পাওয়া যায়। ফলত্বক মানে কি? যে কাঁচা যে ফলটা রয়েছে তার যে ত্বকটি, ওই কাঁচা ফলত্বকে কিন্তু পাওয়া যায় মরফিন পাওয়া যায়। আচ্ছা, এই মরফিন আমরা কিসের জন্য ব্যবহার করি? দেখো, যেহেতু আফিম গাছ থেকে পাওয়া যায় এবং আফিম গাছ একটি নেশাজাত দ্রব্য, তাহলে কি নেশা হয়ে গেলে কি ভালো ঘুম হবে না? তাহলে গাঢ় নিদ্রা, গাঢ় নিদ্রার জন্য কিন্তু এই মরফিন উপক্ষারটি ব্যবহার করা হয়। এছাড়া নেশা যদি হয় কারো, তার কিন্তু ব্যথা বেদনা কিছু বুঝতে পারে না, তাহলে কি না ব্যথা নিরাময় করতে, ব্যথা নিরাময়তেও কিন্তু ব্যবহার করা হয় কি এই মরফিন নামক উপক্ষারটি। তাহলে কি কি মরফিন পাওয়া যায় আফিম গাছের কাঁচা ফলত্বকে, গাঢ় নিদ্রা এবং ব্যথা নিরাময়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ডাটুরিন কি ধুত্র গাছের পাতা ও ফলে পাওয়া যায়। এই উপক্ষারটি কি হাঁপানি উপশমের জন্য ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার রেসারপিন। রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? সর্পগন্ধা গাছ থেকে। সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায়। আচ্ছা, সর্পগন্ধার কোন অংশ থেকে পাওয়া যায়? না মূল থেকে কিন্তু পাওয়া যায়। সর্পগন্ধার মূলে পাওয়া যায় রেসারপিন। আচ্ছা, এর কাজ কি? না উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে। উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। অর্থাৎ হাই ব্লাড প্রেশার হলে কিন্তু সেই রুগীকে এই রেসারপিন উপক্ষারটি ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, আর হচ্ছে কি অপশন ডি এ আছে কুইনাইন। কুইনাইন কোথায় পাওয়া যায়? সিনকোনা গাছে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? সিনকোনা গাছে কিন্তু পাওয়া যায়। সিনকোনা গাছের কোন অংশ থেকে পাওয়া যায়? ছাল থেকে কিন্তু এই কুইনাইন উপক্ষারটি পাওয়া যায়। আচ্ছা, এর ব্যবহার কি? না ম্যালেরিয়ার, ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে এই কুইনাইন উপক্ষারটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এই যে দেখছো মরফিন, ডাটুরিন, রেসারপিন, কুইনাইন, এগুলো সবই কি উদ্ভিদের উপক্ষার। আচ্ছা, উদ্ভিদের উপক্ষারগুলো কি হয় বলতো? উপক্ষার কি? উপক্ষার হলো কিন্তু এক ধরনের নাইট্রোজেন যুক্ত, নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে উদ্ভিদের একটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ কি হবে? উপক্ষার। এরকম না দিয়ে একটি উপক্ষারের অপশন দিয়ে দেবে, দিয়ে বললো এর মধ্যে উদ্ভিদের কোনটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। আমরা জানি সমস্ত উপক্ষারই কি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। তাহলে উপক্ষার যেইটা থাকবে সেটাই আনসার হবে। আচ্ছা, তাহলে উপক্ষার কি পেলাম? না নাইট্রোজেন ঘটিত একটি রেচন পদার্থ। এটা কাদের? উদ্ভিদের পাওয়া যায়, কিন্তু উপক্ষার প্রাণীদের পাওয়া যায় না। আচ্ছা, তাহলে নাইট্রোজেন বিহীন উদ্ভিদের একটি রেচন পদার্থ কি হবে? না তরুক্ষীর। যে তরুক্ষীর বা গঁদ বা গঁদ বা রজন, লাক্ষা, এগুলো কি? এগুলো হচ্ছে কিন্তু নাইট্রোজেন বিহীন। অর্থাৎ এই সমস্ত রেচন পদার্থগুলোর মধ্যে কিন্তু নাইট্রোজেন থাকে না। কাদের পাওয়া যায়? না এগুলোও কিন্তু উদ্ভিদের শরীরে পাওয়া যায়। তাহলে উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বললে উপক্ষার, নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ বললে কি হবে? না তরুক্ষীর, গদ, রজন, এগুলো হচ্ছে কি না নাইট্রোজেন বিহীন উদ্ভিজ রেচন পদার্থ। আচ্ছা, তাহলে প্রাণীদের কিছু রেচন পদার্থ নাইট্রোজেন ঘটিত। না প্রাণীদের নাইট্রোজেন ঘটিত কি হবে? ইউরিয়া,
হ্যাঁ, ইউরিয়া হলো। আচ্ছা, তারপর কি হবে? ইউরিক অ্যাসিড হবে, অ্যামোনিয়া হবে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া এবং ক্রিয়েটিনিন, এগুলো সব কি না নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ কাদের পাওয়া যায়? না প্রাণীদের শরীরে পাওয়া যায়। তাহলে প্রাণীদের একটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ কি হবে? ইউরিয়া হবে, অ্যামোনিয়া হবে, তারপর তোমার ইউরিক অ্যাসিড হবে, ক্রিয়েটিনিন হবে। আর যদি নাইট্রোজেন বিহীন বলে তখন কিন্তু মাথায় রাখবো কি CO2, কার্বন ডাই অক্সাইড। এটিও কিন্তু একটি রেচন পদার্থ, কিন্তু এই CO2-র মধ্যে কি কোথাও নাইট্রোজেন রয়েছে? নেই। তাই নাইট্রোজেন বিহীন একটি রেচন পদার্থ কাদের? না প্রাণীর। প্রাণীর নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বললে ইউরিয়া, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, তো ইউরিয়া অ্যাসিড, এগুলো হচ্ছে কিন্তু ইউরিক অ্যাসিড, এগুলো সব হচ্ছে নাইট্রোজেন ঘটিত। আর নাইট্রোজেন বিহীন বললে কি হবে? কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, যদি বলা হয় তাহলে প্রাণীদের একটি কার্বন যুক্ত রেচন পদার্থ কি হবে? কার্বন যুক্ত রেচন পদার্থ বললেই তো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডটার মধ্যে তো কার্বন রয়েছে, তাহলে এটা প্রাণীদের রেচন পদার্থ কি না কার্বন যুক্ত। আর যদি বলা হয় প্রাণীতে উদ্ভিদের একটি কার্বন যুক্ত রেচন পদার্থ তখন কি হবে? না ট্যানিন। ট্যানিন হচ্ছে কি না উদ্ভিদের কার্বন যুক্ত একটি রেচন পদার্থ। এই ট্যানিনের কাজ কি না চামড়া শিল্পে অর্থাৎ চর্ম শিল্পে কিন্তু ব্যবহার করা হয়। হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আসি। বলছে নিম্নে দেওয়া কোনটি একটি ওয়েব ব্রাউজার নয়? নিম্নে দেওয়া কোনটি একটি ওয়েব ব্রাউজার নয়? ওয়েব ব্রাউজার নয় মানে কি? আমরা কোন ব্রাউজারের এর মধ্যে কোনটি মাধ্যমে আমরা কোনো কিছু গুগলে সার্চ করি না, সেটি অ্যান্সার হয়ে যাবে। অপশন এ গুগল ক্রোম, নাকি মজিলা ফায়ারফক্স, নাকি উইকিপিডিয়া, নাকি ওপেরা মিনি। কিভাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নয় বলেছে উইকিপিডিয়া কিন্তু কোনো প্রকার ওয়েব ব্রাউজার নয়। গুগল ক্রোম, দেখো গুগল ক্রোমের মাধ্যমে আমরা কোনো কিছু সার্চ করি ইন্টারনেটে, মজিলা ফায়ারফক্সের মাধ্যমে সার্চ করা হয়, ওপেরা মিনি, ওপেরা ব্রাউজারের মাধ্যমে সার্চ করা হয়, কিন্তু উইকিপিডিয়ার মাধ্যমে কিন্তু কোনো কিছু সার্চ করা হয় না। উইকিপিডিয়া কি না একটি ইন্টারনেটের মাধ্যম, যেখানে আমরা কোনো কিছু সম্পর্কে পড়াশোনা করি বা কোনো কিছু সম্পর্কে আমরা তথ্য পাই, সেটিকে বলা হয় উইকিপিডিয়া। তাহলে উইকিপিডিয়া কি অনলাইন, অনলাইন কি এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া। তাহলে কি না উইকিপিডিয়া হচ্ছে একটা অনলাইন এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়া মানে কি বিশ্বকোষ, অর্থাৎ যেখানে সমস্ত কিছু রয়েছে সেখান থেকে আমরা পড়াশোনা করতে পারি। এই বিশ্বকোষ হচ্ছে এনসাইক্লোপিডিয়া, সেরকম একটি অনলাইন এনসাইক্লোপিডিয়া হচ্ছে কি না উইকিপিডিয়া। হলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন আনসার, নেক্সট প্রশ্ন দেখি কি বলছে। বলছে রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি কোথায় শুরু করা যেতে পারে? রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি কোথায় শুরু করা যেতে পারে? অপশন এ বলছে লোকসভা, অপশন বি যৌথ অধিবেশন, অপশন সি রাজ্যসভা, অপশন ডি সংসদের যে কোনো কক্ষ। কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? না সংসদের যে কোনো কক্ষে কিন্তু আমরা রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি শুরু করা যেতে পারে। অর্থাৎ কি না রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ নাগরিক হলে কি হবে? দেশের কোনো ব্যক্তি সংবিধানের ঊর্ধ্বে নয়। অর্থাৎ রাষ্ট্রপতিও যদি সংবিধান লঙ্ঘন করে অর্থাৎ সংবিধান বিরোধী কোনো কাজ করে, তাকেও কিন্তু তার পদ থেকে সরিয়ে ফেলা সম্ভব। এই যে রাষ্ট্রপতি সংবিধান বিরোধী কাজ করেছে সেই বিষয়ে কিন্তু সংসদের যে কোনো কক্ষ অর্থাৎ হলে লোকসভা বা রাজ্যসভা যে কোনো কক্ষ থেকে রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান ভঙ্গের অভিযোগ কিন্তু আনতে পারে। এরকম কোনো পার্টিকুলার কোনো সভা নেই যে হলে লোকসভা থেকে আনবে বা রাজ্যসভা থেকে আনবে, এরকম কোনো নয়। হতে পারে লোকসভা থেকেও রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান ভঙ্গের অভিযোগ আনতে পারে, বা রাজ্যসভা থেকেও কিন্তু রাষ্ট্রপতির সংবিধান ভঙ্গের অভিযোগ আনতে পারে। তাহলে আনসার কি হলো? না সংসদের যে কোনো কক্ষ থেকে আনতে পারে। আচ্ছা, এই যে রাষ্ট্রপতির সংবিধান ভঙ্গের যে অভিযোগ, তার ভিত্তিতে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে ফেলা, এই কনসেপ্টটা কোন দেশ থেকে এসেছে?
ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কিন্তু এই কনসেপ্টটা নেওয়া হয়েছে। আচ্ছা, রাষ্ট্রপতির এই যে পদ থেকে সরিয়ে ফেলা, এইটাকে কিন্তু ইমপিচমেন্ট দ্বারা বলা হয়ে থাকে। অর্থাৎ ইমপিচমেন্ট মানে কি, রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে ফেলা। তাহলে এই ইমপিচমেন্টের কনসেপ্টটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 61 নম্বরে রয়েছে। অর্থাৎ 61 নম্বর ধারাতে রাষ্ট্রপতিকে কিভাবে তার পদ থেকে সরিয়ে ফেলা সম্ভব সেই সম্পর্কে কিন্তু ব্যাখ্যা রয়েছে ভারতীয় সংবিধানের 61 নম্বর আর্টিকেলে। আর কি না, এবার রাষ্ট্রপতিকে সরিয়ে দিলাম, এবার যদি বলা হয় রাষ্ট্রপতিকে আমরা নির্বাচন করব, রাষ্ট্রপতির নির্বাচনটা কাদের মাধ্যমে করা হয় না, একদল নির্বাচক মণ্ডলী, একদল নির্বাচক মণ্ডলীর দ্বারা কিন্তু রাষ্ট্রপতির নির্বাচনটা হয়ে থাকে। অর্থাৎ কি না, রাষ্ট্রপতির নির্বাচনে কিন্তু আমরা ভোট দিতে পারি না, আমরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারি না, আমরা পরোক্ষভাবে কিন্তু রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করি। তাহলে এই রাষ্ট্রপতিকে কারা ভোট দেয়? যারা ভোট দেয় তাদেরকে বলা হয়ে থাকে নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলিজিয়াম। রাষ্ট্রপতির ভোট কারা দেয় না, একদল নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলিজিয়াম দ্বারা কিন্তু ভোটটা দেয়। এই মণ্ডলীর মধ্যে কারা কারা থাকবে না, লোকসভা এবং রাজ্যসভা, লোকসভা এবং রাজ্যসভা, লোকসভা এবং রাজ্যসভার যে সমস্ত সদস্যরা রয়েছে তারা কিন্তু সকলেই থাকবে। অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সকল সদস্য কিন্তু রাষ্ট্রপতির যখন নির্বাচন হবে তখন তারা ভোট দিতে পারবে। আর কারা দেবে না, বিভিন্ন রাজ্যের যে নব নির্বাচিত হয়েছে বা তার আগে যে নির্বাচন হয়েছে বিধানসভার ভোট, সেখানে যারা জয়যুক্ত হয়েছে অর্থাৎ বিধায়করা, সমস্ত রাজ্যের বিধায়করা কিন্তু ভোট দিতে পারবে। মাথায় রাখবো, শুধুমাত্র বিধায়করাই ভোট দিতে পারবে। অর্থাৎ রাম সাম যদু মধু যে পার্টি হোক না কেন, যে জিতেছে সে কিন্তু ভোট দেবে, যে নমিনেশন ফাইল বা ভোটে দাঁড়িয়েছিল সে কিন্তু রাষ্ট্রপতির যে নির্বাচন মণ্ডলী হচ্ছে সেখানে কিন্তু সে অংশগ্রহণ করতে পারবে না। মাথায় রাখবো, শুধুমাত্র বিধায়করা কিন্তু ভোট দেবে। আর কি না, দিল্লি এবং পুদুচেরি, দিল্লি ও পুদুচেরি যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেখানকার বিধায়করা ভোট দেবে। অর্থাৎ এই 3 শ্রেণীর মানুষেরা কিন্তু এই রাষ্ট্রপতির নির্বাচন অংশগ্রহণ করবে। এতে 3 শ্রেণীর মানুষকে করতে বলা হচ্ছে কি নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলিজিয়াম। হলো। আচ্ছা, এবার রাষ্ট্রপতির পাশাপাশি উপরাষ্ট্রপতিটাও দেখে নিই একটু। আচ্ছা, তাহলে রাষ্ট্রপতির নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করবে? এরা অংশগ্রহণ করবে লোকসভা রাজ্যসভার সদস্যরা, সমস্ত রাজ্যের বিধায়করা এবং দিল্লি এবং পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চলের কারা না বিধায়করাও কিন্তু ভোট দেবে। আচ্ছা, উপরাষ্ট্রপতি নির্বাচনে কারা অংশগ্রহণ করবে? মাথায় রাখবো, উপরাষ্ট্রপতির নির্বাচনে শুধুমাত্র রাজ্যসভা ও লোকসভার সদস্যরা ভোট দেবে। কারা ভোট দেবে না, শুধুমাত্র রাজ্যসভা ও লোকসভার যে সমস্ত সদস্যরা রয়েছে তারা শুধুমাত্র ভোট দিয়ে উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করবে। আর যে অন্যান্য বিধায়ক হিসেবে কোনো ব্যাপার নেই, শুধুমাত্র রাজ্যসভা এবং লোকসভার সদস্যরা মিলেই কিন্তু উপরাষ্ট্রপতিকে ভোট দেবে। আচ্ছা, আর যদি বলা হয় আচ্ছা এটা ইমপিচমেন্টটা কি, রাষ্ট্রপতির ইমপিচমেন্টটা কি লোকসভা থেকেও আনতে পারে, আদারওয়াইজ রাজ্যসভা থেকেও আনতে পারে, যে কোনো পক্ষ থেকে আনতে পারে, কিন্তু উপরাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু সর্বদা রাজ্যসভা থেকে কিন্তু সংবিধান ভঙ্গের প্রস্তাব আনতে পারে। তাহলে রাষ্ট্রপতির সাথে উপরাষ্ট্রপতির পার্থক্যটা কোথায়? রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচিত হন, উপরাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভার সদস্য দ্বারা নির্বাচিত হন। রাষ্ট্রপতি যদি তার সংবিধান ভঙ্গের অভিযোগ আনবে কোথা থেকে না, হতে পারে লোকসভা বা রাজ্যসভা, কিন্তু উপরাষ্ট্রপতির ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র রাজ্যসভা থেকেই কিন্তু সংবিধান ভঙ্গের অভিযোগ আসবে। হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। বলছে রাঙা আলু হলো একটি ভূগর্ভস্থ অংশ যা খাদ্য সঞ্চয় করে। এই উদ্ভিদের খাদ্য কোথায় তৈরি হয়? প্রশ্নটা কিন্তু গুগলি টাইপের রয়েছে। রাঙা আলু হলো একটি ভূগর্ভস্থ অংশ যা খাদ্য সঞ্চয় করে। এই উদ্ভিদের খাদ্য কোথায় তৈরি হয়? অপশন এ শিকড়, অপশন বি পাতা, অপশন সি কাণ্ড, অপশন ডি ফল। কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? আচ্ছা, সে যেখানেই সঞ্চয় করুক না কেন খাদ্য তো তৈরি হয় অলওয়েজ কোথায়? পাতাতে তৈরি হবে না?
ম্যাক্সিমাম ছেলে কিন্তু শেকড় বা কাণ্ড করে দেবে, কিন্তু খাদ্য সঞ্চয় করে রাখে কোথায়, খাদ্য তৈরি হয় কোথায়? প্রশ্ন করেছে খাদ্য তৈরি হয় কোথায়, তৈরি পাতাতে হবে, কিন্তু খাদ্য সঞ্চয় যদি বলে তখন কিন্তু শেকড় বা মূলেতে আনসার হবে। আচ্ছা, এই প্রশ্নের মাধ্যমে আমরা বিভিন্ন উদ্ভিদের যে প্ল্যান্ট মরফোলজির থেকে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব। আচ্ছা, সর্বপ্রথম বলি যে রাঙা আলু, আমরা যে রাঙা আলুটা খাই সেটা আসলে কি? রাঙা আলু যেটা খায় সেটি হলো আসলে একটি পরিবর্তিত মূল, একটি পরিবর্তিত মূল। এই রাঙা আলুতে কি খাদ্য তৈরি হয় কিন্তু পাতায়, কিন্তু খাদ্যটা সঞ্চিত থাকে কোথায়? এই মূলেতে কিন্তু সঞ্চিত থাকে। আচ্ছা, এবার আসি আলু, আমরা যে আলুটা খাই সে আলুটা আমরা কি খাই? না এক প্রকার কাণ্ড। কি খাই? না আমরা কিন্তু কাণ্ড খাই। এই কাণ্ডটাকে আর একটা ভালো ভাষায় বলে টিউবার। কি বলা হয়? টিউবার বলা হয়ে থাকে। তাহলে আমরা আলুর যে খাই সেটি আসলে কি? সেটি আসলে একটি পরিবর্তিত কাণ্ড বা একটি টিউবার হলো। আচ্ছা, আলুর পর আসি যে আদা, আমরা যে আদা, আচ্ছা আদা আর হলুদ, আদা আর হলুদ এগুলো হচ্ছে আমরা খাই, এগুলো কিন্তু কি? না কাণ্ডকে খাই। আমরা কি খাই? কাণ্ডকে খাই, তাই তো? আচ্ছা, এই আদা আর হলুদের যে অংশটা খাই, দেখবে আদার যেমন স্ট্রাকচারটা আর হলুদেরও কিন্তু স্ট্রাকচারটা সেরকমই। তা অর্থাৎ এই দুটোই কিন্তু কাণ্ডকে খায়। এই দুটো কাণ্ডকে একটা ভালো নাম বলা হয় কি? না রাইজোম বলা হয়ে থাকে, রাইজোম। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আদা এবং হলুদের আমরা কোন অংশটা খাই, আমরা কি খাই? পরিবর্তিত কাণ্ড বা রাইজোমটাকে কিন্তু আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি হলো। আচ্ছা, এসএসসির এমটিএস 2017-তে একটি প্রশ্ন এসেছিল পেঁয়াজ, আমরা যে পেঁয়াজটা খাই সে পেঁয়াজটি অ্যাকচুয়ালি কি? না পেঁয়াজ বলো এবং রসুন বলো, পেঁয়াজ এবং রসুন আমরা যে খাই এই দুটি হচ্ছে কিন্তু আমরা রসালো পাতাকে খাই। কাকে খাই? না রসযুক্ত বা রসালো পাতাটাকে কিন্তু আমরা খাই। এইটার আরেকটি নাম রয়েছে কি? বাল্ব, বিইউএলভি বা বাল্বকে আমরা কিন্তু খাই, যেটা হচ্ছে পেঁয়াজ এবং রসুনের রসালো পাতাকে বোঝায়। আর কি? না মূল, মূল দ্বারা এখানটায় লিখছি। আচ্ছা, মূল আর কি কি খাই? না মূল আমরা এই মাত্র জানলাম রাঙা আলু, এছাড়া কি বিট, আমরা যে বিট খাই না, বিট, গাজর, তারপরে হচ্ছে তোমার মূলা, এগুলো সব আমরা কি খাই? এগুলো সব কিন্তু আমরা মূলকে খাই। আচ্ছা, আবার ফুল যদি বলে, ফুল কোনগুলো? না ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, এগুলো কিন্তু উদ্ভিদের ফুল। এগুলো কি? উদ্ভিদের ফুল। বোঝা হয়েছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখি কি বলছে। বলছে কত সালে প্রথম আইসিসি টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল? প্রথম কত সালে আইসিসি টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল? অপশন বলছে 1975 সালে, অপশন বি 1983 সালে, অপশন সি 2005 সালে, অপশন ডি 2007 সালে। এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আগের যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে সুদর্শন পাত্র বলছে আত্মীয় সভা 1814 আর 1815 মধ্যে ডাউট রয়েছে, কিন্তু মাথায় রাখবে আত্মীয় সভা কিন্তু 1815 সালে স্থাপিত হয়েছিল। আগের যে প্রশ্নটা ছিল যে ভারতের পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ কোনটি? পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ। আচ্ছা, প্রথম থেকে আমি 10 নম্বর পর্যন্ত আয়তনের ভিত্তিতে দেশগুলোকে লিখছি। সর্বপ্রথম আছে রাশিয়া, রাশিয়া হচ্ছে আমাদের সবচেয়ে বড় দেশ। আচ্ছা, রাশিয়ার পর কে আছে? কানাডা রয়েছে। রাশিয়ার পর কে আছে? কানাডা, কানাডা দ্বিতীয় বৃহত্তম আয়তনের ভিত্তিতে। তারপরে আছে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারপরে কে রয়েছে? চীন রয়েছে, চীন। আচ্ছা, তারপরে কি রয়েছে? চীনের পর রয়েছে ব্রাজিল রয়েছে। কি রয়েছে? ব্রাজিল রয়েছে। আচ্ছা, ব্রাজিলের পর কে রয়েছে? তোমার অস্ট্রেলিয়া রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে। তারপর কে রয়েছে? তোমার ভারত রয়েছে। অস্ট্রেলিয়ার পর রয়েছে কে? না ভারত রয়েছে। তারপরে রয়েছে আর্জেন্টিনা রয়েছে, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা রয়েছে কিন্তু আর্জেন্টিনা। আচ্ছা, বানানটা একটু ভুল হলো। আম,
কে রয়েছে ভারতের পর? না, আর্জেন্টিনা রয়েছে। আর্জেন্টিনা। আর্জেন্টিনা রয়েছে। আচ্ছা, আর্জেন্টিনার পর কে আছে? তোমার কাজাকিস্তান রয়েছে। কাজাকিস্তান। কাজাকিস্তান রয়েছে। আচ্ছা, কাজাকিস্তানের পর কে রয়েছে? না, আলজেরিয়া। 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 তাহলে প্রশ্ন দিয়েছিল ষষ্ঠ। তাহলে দেখো প্রথম থেকে কে কে হচ্ছে। প্রথমে রাশিয়া, দুইয়ে কানাডা, তিনে ইউএসএ, চারে চীন, পাঁচে ব্রাজিল, ছয় অস্ট্রেলিয়া। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি অস্ট্রেলিয়া কিন্তু আয়তনের ভিত্তিতে পৃথিবীর মধ্যে ষষ্ঠ বৃহত্তম দেশ। এই প্রশ্নটির সঠিক উত্তর দিয়েছে হারাধন মান্ডি, রাজশেখর দে এবং মধুরিমা মণ্ডল। এছাড়াও কিন্তু অনেকে আগের ভিডিওতে কমেন্ট করেছে, যেমন বিবাদ, অর্পণ দাস, শুভ্র সরকার, সন্দীপ মণ্ডল। সবাইকেই ধন্যবাদ জানাই। আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের প্রশ্ন কেমন ছিল, মডারেট না হার্ড না ইজি, সেটিও কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।